রাজধানী জুড়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা। ভোররাতে বাসে আগুন, বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ, এলোপাতাড়ি গুলিতে নিহত এক। লালদিয়া কন্টেইনার টার্মিনাল উদ্বোধন, দেশের স্বার্থের ক্ষতি করে কাউকে বন্দর অপারেশন করতে দেওয়া হবে না, হুঁশিয়ারি নৌ পরিবহন উপদেষ্টার। তৃতীয় দিনের মতো শহীদ মিনারে শিক্ষকদের অবস্থান, কর্মবিরতিতে অচল বিদ্যালয়, দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। মার্কিন সিনেটের সমঝোতা, শেষ হতে পারে শাটডাউন, পক্ষপাতের অভিযোগ, বিবিসির মহাপরিচালক ও বার্তা প্রধানের পদত্যাগ। এবং নেলসনে বৃষ্টির কারণে ৩৯ বলে পরিত্যক্ত চতুর্থ টি-20। বৃহস্পতিবার ডানে ডিনে আবারও মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর ৩টা সংবাদে। সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। চলে যাচ্ছি পুরো খবরে। রাজধানী ঢাকার বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। আগুন দেওয়া হয়েছে গণপরিবহনেও। সোমবার ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে ফাঁকা জায়গায় এলোপাতাড়ি গুলি করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। একজন নিহত হয়েছে, তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে ভোররাত 3:45টার দিকে মিরপুর 2-এ গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে মোটর সাইকেলে হেলমেট পরা দুই দুর্বৃত্ত ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। পুলিশ বলছে, সিসি ক্যামেরার ফুটেজ দেখে মোটরসাইকেলে থাকা দুজনকে শনাক্তের চেষ্টা চলছে। এছাড়াও মেরুলবাটা ও শাহজাদপুর এলাকায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। দুটি বাসই ভিক্টর পরিবহনের। কে বা কারা বাস দুটিতে আগুন দিয়েছে সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের মোট 4টি ইউনিট দুটি বাসের আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়াও মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তরের উপদেষ্টা ফরিদা আখতারের ব্যবসা প্রতিষ্ঠান প্রবর্তনায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তবে এতে কেউ হতাহত হয়নি। এদিকে রাজধানীর ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে প্রকাশ্যে গুলিতে নিহত তারিক সাইফ মামুন চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি ছিলেন। গেল বছর এই মামলায় খালাস পেয়েছেন তিনি। সোমবার সকালে ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে দুইজন দুর্বৃত্ত মামুনকে লক্ষ্য করে গুলি ছোড়েন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ডিএমপির উপ পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামি জানান, নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী মামুন। এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন। শীর্ষ সন্ত্রাসী সঞ্জিদুল ইসলাম ইমন ও তারিক সাইফ মামুন একসময় ধানমন্ডি, মোহাম্মদপুর ও তেজগাঁও এলাকার আতঙ্ক ছিলেন। তাদের গড়ে তোলা বাহিনীর নাম ছিল ইমন মামুন বাহিনী। তারা দুজনই চিত্রনায়ক সোহেল চৌধুরী ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাই সাইদ আহমেদ টিপু হত্যা মামলার আসামি। রাজধানীতে ঝটিকা মিছিল পরিকল্পনা, অর্থায়ন ও অংশগ্রহণকারী 34 আওয়ামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার এক খুদে বার্তায় তাদের গ্রেফতারের কথা জানায় ডিবি। খুদে বার্তায় বলা হয়, রাজধানীতে ঝটিকা মিছিল পরিকল্পনা, অর্থায়ন ও অংশগ্রহণকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও 34 নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে গ্রেফতারকৃত নেতাকর্মীদের পরিচয় জানায়নি ডিবি। চট্টগ্রাম বন্দরে চালু হলো লালদিয়া চর কন্টেইনার টার্মিনাল। 14 একর জমিতে নির্মিত এই টার্মিনাল বন্দরের সক্ষমতা বাড়াবে বলে জানিয়েছে নৌ পরিবহন উপদেষ্টা। এছাড়াও দেশের স্বার্থের ক্ষতি করে কাউকে বন্দর অপারেশন করতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন সাখাওয়াত হোসেন। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। বন্দরে আশা জাগাচ্ছে লালদিয়া চর কন্টেইনার টার্মিনাল। 14 একর জমিতে করা এই টার্মিনালে 1500 ট্রাক সোমবার সকালে লালদিয়া কন্টেইনার টার্মিনাল উদ্বোধন করতে চট্টগ্রামে পৌঁছান নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। 9:30টায় টার্মিনাল উদ্বোধন করেন উপদেষ্টা। এই সময় যারা বিজনেস করে তাদের জন্য লালদিয়ার চর টার্মিনাল বড় সুযোগ বলে মন্তব্য করেন সাখাওয়াত হোসেন। বলেন, 10,000 কন্টেইনার রাখার ক্যাপাসিটি বাড়বে। এছাড়াও দেশের স্বার্থের ক্ষতি করে কাউকে বন্দর অপারেশন করতে দেয়া হবে না বলেও জানান নৌ পরিবহন উপদেষ্টা।
আমাদের ব্যবসায়ীদের জন্য বলি, তারা ব্যবসা করছে, তারা করবেন। এই বন্দরের ট্যারিফ কত সালে আগে হয়েছিল আপনারা কি জানেন? পেছনে ভাই, জি 1984, জি ভাই রাইট? জি জি তখন ডলার 33 টাকা ছিল, এখন ডলার কত? 122 টাকা। তো তো 4 গুণ হারে ট্যারিফ বেড়েছে ওই অনুপাতে। 4 গুণ হারে ডলার কত গুণ হারে বেড়েছে? 4 গুণ হারে। 4 গুণ? আর ভাই 4 গুণ আমি কিনবো, আমাকে দেন না। 5 গুণ বেড়েছে। তো এইগুলো এখন আমরা যারা ব্যবসা করি, আমরা চাই এভরিথিং, সব কিছু আমার বন্দরের ট্যারিফ বাড়ানোর বিষয়ে নৌ পরিবহন উপদেষ্টা বলেন, ট্যারিফ বাড়ানোর আগে ব্যবসায়ী সহ বন্দরের সব স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলা হয়েছে। তবে যেহেতু ব্যবসায়ীদের অভিযোগ এসেছে, সেটির বিষয়ে বন্দর কর্তৃপক্ষকে পর্যালোচনার অনুরোধ জানানো হবে। এতদিন ধরে হয়নি বাংলাদেশ লেবার অ্যাক্ট, সবার সাথে কথা হয়েছে, প্রত্যেকের সাথে একবারে বেশি, তাদের সাজেশন নিয়েছে। এখন বলে কি না আমাদের কথা হয়নি। টার্মিনাল উদ্বোধনের পর উপদেষ্টা বে টার্মিনাল এলাকায় পরিবহন টার্মিনাল, তালতলা কন্টেনার ইয়ার্ড উদ্বোধন এবং XY শেড ও কাস্টমস অকশন শেড পরিদর্শন করবেন। বিকেলে চট্টগ্রাম বন্দরের নতুন ট্যারিফ ও পোর্ট চার্জেস সংক্রান্ত সভায় উপদেষ্টার অংশ নেওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। নাফিস আব্দুল্লাহ, জাগো নিউজ। দশম গ্রেড সহ 3 দফা দাবি আদায় টানা তৃতীয় দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। একই সঙ্গে সারা দেশের সব বিদ্যালয়ে কর্মবিরতি চলছে। সোমবার সকাল থেকে শিক্ষকরা পুরো শহীদ মিনার চত্বরে ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছেন। দাবি মেনে না নেওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে। প্রয়োজনে বিদ্যালয়ে তারা তালা ঝুলিয়ে সব শিক্ষক ঢাকা চলে আসবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষক নেতারা। প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের ব্যানারে প্রাথমিক শিক্ষকদের 4টি সংগঠন একসঙ্গে এই কর্মসূচি পরিচালনা করছেন। এদিকে সোমবার বিকেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে একটি বৈঠক ডাকা হয়েছে। সেখানে গণশিক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা থাকবেন। এই বৈঠকে শিক্ষকদের পক্ষ থেকেও একটি প্রতিনিধি দল থাকবে। সেখানে দাবি দাওয়া নিয়ে আলোচনার পর সিদ্ধান্ত হতে পারে। জাতীয় পরিচয়পত্র সংশোধনের ক্ষেত্রে কঠোর হচ্ছে নির্বাচন কমিশন। বিশেষ করে বয়স সংশোধনের বিষয়টি মাঠ পর্যায়ে থেকে প্রত্যাহারের জন্য সিদ্ধান্ত নিতে যাচ্ছে সংস্থাটি। সংশোধনের জন্য তৈরি করা নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরে এই পরিবর্তন আনা হচ্ছে। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব ASM হুমায়ুন কবির এই তথ্য জানান। এনআইডি ডিজি জানান, বয়স সংশোধনের মতো স্পর্শকাতর বিষয়গুলো এখন থেকে মাঠ পর্যায়ে নির্বাচন অফিসে না রেখে প্রধান কার্যালয়ে নিয়ে আসা হবে। তবে অন্যান্য ফিল্ডের কারেকশনের অংশগুলোই মাঠ পর্যায়ের অফিসগুলোতে থাকবে। তিনি জানান, এনআইডি সংশোধনের মাত্রা অত্যাধিক বেড়ে যাওয়ায় এবং কিছু ক্ষেত্রে অপরাধী দৃষ্টিভঙ্গিতে অসৎ উদ্দেশ্যে তথ্যের পরিবর্তন ঘটানোর প্রবণতা লক্ষ্য করা গেছে। নির্বাচন কমিশনের ডাটাবেজের সুরক্ষা এবং এই ধরনের অপব্যবহার ঠেকাতে সংশোধনের প্রক্রিয়া কঠোর করার চিন্তা করা হচ্ছে। Treat chocolate. Treat moment. Sweet moment. জানাবো আন্তর্জাতিক সংবাদ। কেন্দ্রীয় সরকারের তহবিল আবার চালু করা নিয়ে মার্কিন সিনেটে ডেমোক্রেটিক ও রিপাবলিকানরা সমঝোতায় পৌঁছেছেন। এর ফলে যুক্তরাষ্ট্র সরকারের রেকর্ড 40 দিন ধরে চলা শাটডাউন বা অচল অবস্থার অবসান হতে চলেছে। সোমবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, স্বাস্থ্যসেবা ভর্তুকি, খাদ্য সহায়তা এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারি কর্মী বরখাস্তের সিদ্ধান্ত নিয়ে টানাপোড়েনের পর আইন প্রণেতারা আগামী জানুয়ারি পর্যন্ত সরকারের তহবিল চালু রাখার জন্য একটি অস্থায়ী চুক্তিতে পৌঁছেছেন। এই খবর প্রকাশের পর প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের বলেন, দেখে মনে হচ্ছে সরকারের অচল অবস্থা শিগগির শেষ হতে যাচ্ছে। স্থানীয় সময় রোববার পর্যন্ত যুক্তরাষ্ট্রের সরকারি অচল অবস্থা 40 দিনে গড়িয়েছে। বাজেট পাশ না হওয়ায় বন্ধ সরকারি অর্থায়ন, স্থবিরতা প্রশাসনের গুরুত্বপূর্ণ কার্যক্রমে।
ডোনাল্ড ট্রাম্পের ভাষণ সম্পাদনা ঘিরে সৃষ্ট সমালোচনার জেরে পদত্যাগ করেছেন বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং বার্তা প্রধান ডোবরা টার্নেস। গাজা সহ আরও কয়েকটি ইস্যুতেও পক্ষপাতমূলক সংবাদ প্রচারের অভিযোগ উঠেছে ব্রিটিশ সংবাদ মাধ্যমটির বিরুদ্ধে। ভুল স্বীকার করে বিবৃতিও দিয়েছেন টিম এবং ডোবরা। বিবিসির সাবেক এক উপদেষ্টা বিবিসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ করার পরই এই ইস্যুতে উত্তেজনা ছড়ায়। এছাড়া আরেক ব্রিটিশ গণমাধ্যম টেলিগ্রাফ বিবিসির একটি নথি প্রকাশ করে, যেখানে জানা যায় প্যানোরামা তথ্যচিত্রে ট্রাম্পের বক্তব্যের অংশবিশেষ জোড়া লাগিয়ে ব্যবহার করেছিল বিবিসি। গেল বছর নির্বাচনের এক সপ্তাহ আগে প্রচার করা হয় তথ্যচিত্রটি। ভাষণ সম্পাদনার পর এমন দাঁড়ায় যে ট্রাম্প সবাইকে ক্যাপিটল হিলে যেতে বলেছেন এবং নিজেও সেখানে যুক্ত হয়ে লড়াই করবেন বলে জানিয়েছেন। ইকুয়েডরে কারাগারে দাঙ্গার ঘটনায় 31 জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে এদের মধ্যে অনেকেই শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এক বিবৃতিতে কারা কর্তৃপক্ষ জানিয়েছে এল ওরো প্রদেশের মাচালা কারাগারে উদ্ধার করা মরদেহের মধ্যে 27 জন শ্বাসরোধের কারণে প্রাণ হারিয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে রোববার বিকেলে শ্বাসরোধে মৃত্যু হওয়া বন্দীদের মরদেহ উদ্ধার করা হয়। এদিন সকালে সশস্ত্র দাঙ্গায় আরও 4 জন নিহত এবং কয়েক ডজন বন্দী আহত হয়। কর্তৃপক্ষ বলছে তারা প্রকৃত ঘটনা জানতে কাজ করে যাচ্ছে এবং তথ্য যাচাই করার জন্য ফরেনসিক মেডিকেল কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। মাচালার কারাগারে ভয়াবহ এই দিনটি দক্ষিণ আমেরিকার দেশটিতে কারাগারে অস্থিরতার সর্বশেষ ঘটনা। ইকুয়েডরের কারা কর্তৃপক্ষ একটি বিবৃতি জারি করে জানিয়েছে সহিংসতার ঘটনায় 4 জন নিহত হয়েছেন এবং 33 জন বন্দী ও একজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। সংস্থাটি জানিয়েছে দাঙ্গা শুরু হওয়ার পর এলিট পুলিশ টিম তাৎক্ষণিকভাবে কারাগারে প্রবেশ করে এবং কারাগারের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করে। তবে নিহতদের পরিচয় নির্দিষ্ট করে বলা হয়নি বা নিশ্চিত করা হয়নি যে এই সহিংসতা আন্তঃদলীয় সংঘর্ষের ঘটনা কিনা। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। নেলসনে বৃষ্টির কারণে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার চতুর্থ টি-20 ম্যাচ পরিত্যক্ত হয়েছে। মাত্র 39 বল গড়ানোর পরই নেমে আসে বৃষ্টি, যা শেষ পর্যন্ত আর থামেনি। দুপুরের খেলাটি শুরুর আগে থেকেই আকাশ ছিল মেঘলা, আর আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছিল বিকেল ও সন্ধ্যায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নির্ধারিত সময়ে টস ও খেলা শুরু হলেও মাত্র 5 ওভার শেষ প্রথমবারের মতো বৃষ্টিতে খেলা বন্ধ থাকে প্রায় 30 মিনিটের জন্য। খেলা পুনরায় শুরু হওয়ার পরই আরও 9 বল গড়াতেই আবারও নেমে আসে বৃষ্টি, আর সেখানেই শেষ। এদিকে নিউজিল্যান্ড সিরিজে 2-1 ব্যবধানে এগিয়ে রয়েছে। তবে ওয়েস্ট ইন্ডিজের সামনে এখন সুযোগ রয়েছে সিরিজ সমতায় আনার। আগামী বৃহস্পতিবার ডানেডিনে অনুষ্ঠিত হবে পঞ্চম ও শেষ ম্যাচটি। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। রাজধানী জুড়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা। ভোররাতে বাসে আগুন, বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ, এলোপাতাড়ি গুলিতে নিহত 1। লালদিয়া কন্টেইনার টার্মিনাল উদ্বোধন, দেশের স্বার্থের ক্ষতি করে কাউকে বন্দর অপারেশন করতে দেওয়া হবে না, হুঁশিয়ারি নৌ পরিবহন উপদেষ্টার। তৃতীয় দিনের মতো শহীদ মিনারের শিক্ষকদের অবস্থান, কর্মবিরতিতে অচল বিদ্যালয়ে, দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। মার্কিন সিনেটে সমঝোতা, শেষ হতে পারে শাটডাউন, পক্ষপাতের অভিযোগ, বিবিসির মহাপরিচালক ও বার্তা প্রধানের পদত্যাগ। এবং নেলসনে বৃষ্টির কারণে 39 বলে পরিত্যক্ত চতুর্থ টি-20। বৃহস্পতিবার ডানেডিনে আবারও মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর বিকেল 5টায় দেখবেন দেশজুড়ে সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।